স্পেনের একজন এক্সট্রিম অ্যাথলিট, তার নাম বিয়াত্রিস ফ্ল্যামিন, তিনি একটা গুহার মধ্যে 500 দিন সম্পূর্ণ একা কাটালেন। মানে বোঝানোর জন্য খবরের কাগজে লেখা হচ্ছে যে তিনি যখন গুহায় ঢুকেছিলেন 21শে নভেম্বর 2021 সালে, তখন কুইন এলিজাবেথ ব্রিটেনের রানী ছিলেন, তখন কোভিড একদম প্রাণপণভাবে ত্রাস ছড়িয়ে রেখেছিল গোটা পৃথিবীতে, এবং তখন রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেনি। তো এতদিন পর তিনি এই সবেমাত্র প্রায় বেরিয়েছেন, এবং বেরিয়ে একটা হই পড়ে গেছে, বাবা 500 দিন আপনি একা থাকলেন কি করে। আর গুহা মানে কি, মাটির তলায় 230 ফুট তলায় সেই গুহা, সেখানে কোনো আলো টালো ঢোকে না, কতগুলো কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়েছিল, কতগুলো ক্যামেরাও বসানো হয়েছিল, তাই দিয়ে দূরে বৈজ্ঞানিক মনস্তত্ত্ববিদ তারা সব বসে নজর রাখছিলেন যে একটা লোক যদি পুরোপুরি একা থাকে দীর্ঘ সময়, তাহলে তার শরীর ও মনের ওপর কী প্রভাব পড়ে, সে কি বেশি ঘুমোয়, সে কি কম ঘুমোয়, সে কী করে। তা প্রেস কনফারেন্সে যখন বিয়াট্রিসকে জিজ্ঞেস করা হলো আপনি একদিন ধরে কি করছিলেন, হ্যাঁ প্রায় 1.5 বছর কারোর সঙ্গে কথা বললেন না, তখন উনি বলছেন হ্যাঁ কাউকে তো পাইনি, নিজের সঙ্গে কথা বলেছি। কি করে বললেন, জোরে জোরে চিৎকার করে, না নিজের সঙ্গে কথা বলতে তো তার কোনো দরকার হয় না, আমি নিজের সঙ্গে মনে মনে কথা বলেছি, আমি দেখলাম যে নিজের কোম্পানিটা খুব একটা খারাপ নয়, ভালোই সঙ্গটা উপভোগ করলাম। কি করতেন, তার উত্তর উনি বলেছেন ওই ডায়েরি লিখতেন, বই পড়তেন, ব্যায়াম করতেন, ছবি আঁকতেন, আর পশমের টুপি বুনতেন, এই করে সময় কাটিয়েছেন। যদিও সময় এটার ধারণাটা তার গুলিয়ে গেছিল। উনি বলেছেন মাস 2 মতন উনি বুঝতে পারতেন যে কদিন হলো বা কী হলো, তারপর থেকে আর কিছু বুঝতে পারতেন না। স্বাভাবিক, কারণ সূর্যের আলো আসছে সরে যাচ্ছে এরকম কিচ্ছু নেই, ঘড়ি নেই, ক্যালেন্ডার নেই, তাহলে মানুষের তৈরি সময়ের যে সূচক দোতক এগুলো কোথায়। এরকমও তো ব্যাপারটা নয় যে ও আচ্ছা পরশু দিন ওর জন্মদিনে গেলুম না, তার মানে ওই দিন 18 ছিল, তাহলে আজকে 20, বা এবারে 3 দিন পর কিন্তু ওইখানটায় যেতে হবে, ওখানে মিটিং আছে, কিচ্ছু তো নেই, কোথাও কিচ্ছু নেই, সেই জন্য সময়ের ধারণাটাও নেই। সত্যি বলতে যখন সহকারীরা তাকে তুলতে এসছে যে 500 দিন হয়ে গেছে, উনি তো অবাক, উনি সে কি, আমি তো ভেবেছি 150 জোর 160 দিন হয়েছে। তার মানে আমরা যে ভাবছি একটা লোক একা থাকলে তার সময় এত ধীর কাটবে, তার এত একঘেয়ে লাগবে যে 2 দিনকে মনে হবে 2 মাস, এখানে উল্টো হয়ে গেছে 500 দিন, লোকটা ভাবছে বোধ হয় মাত্র 150 দিন হয়েছে। তার মানে সময় যেন তার কাছে অনেক তাড়াতাড়ি কাটছে। আসলে সময়ের ধারণাটাই যেখানে নেই সেখানে একঘেয়েমিটাও নেই, তার কারণ সময় যেরকম মানুষের আবিষ্কার, একঘেয়েমিও তো মানুষের আবিষ্কার। অনেক দিন আগে 1953 সাল নাগাদ একটা বই বেরিয়েছিল, সেটা লিখেছিলেন প্যাট্রিক লি ফার্মার, বইটার নাম হচ্ছে আ টাইম টু কিপ সাইলেন্স। সেখানে সেই লেখক লিখেছিলেন যে তিনি লেখালেখি সুবিধের জন্য একটা মনেস্ট্রিতে গিয়েছিলেন, তা সেইখানে সে তো সন্ন্যাসী আছে সব, একেবারে কথা বলা বন্ধ, কেউ কারোর সঙ্গে কথা বলবে না, একদম নয় তা না, একটু আধটু হয়তো বলা যাবে, কিন্তু আসলে সম্পূর্ণ নীরবতার একটা জায়গা। তো সেইখানে গিয়ে উনি যখন আছেন, প্রথম অসহ্য লাগছে, একটা প্রকাণ্ড বিষাদ, কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কেউ কোথাও নেই, কি করে সময় কাটবে কিছু বুঝতে পারছেন না, রাত্রির বেলা ঘুম হচ্ছে না, ছটফট করছেন। তার কিছুদিন পর থেকে নাকি উনি বুঝতেই পারলেন না যে সময়টা কোথায়, মানে দিন কেটেছে না সপ্তাহ কেটেছে না মাস কেটেছে, তাই উনি বুঝতে পারতেন না। কিন্তু তার চেয়ে একটা জরুরি ব্যাপার আছে। এই বিয়াট্রিস যিনি গুহায় ছিলেন, প্রেস কনফারেন্সে তাকে একজন জিজ্ঞেস করেছে যে আপনি এত হাসছেন, মানে বেরিয়ে এলেন হাসতে হাসতে, এত প্রসন্ন ছিলেন কি করে, আমরা তো ভাবছি যে আপনি খুব মন খারাপ করে থাকবেন, এই কেউ কোথাও নেই, এই অবস্থায় একা থাকা এটা তো একটা শাস্তির মতন। তা বিয়াট্রিস বলেছেন যে আমার খুব ভাল লেগেছে, এই অভিজ্ঞতাটার কোনো তুলনা হয় না, এক্ষুনি বললে আমি এক্ষুনি এটাকে আবার শুরু করতে পারি। এবার উনি না ঠিক আছে এক্সট্রিম অ্যাথলিট, 500 দিন আমি এটা কাটাবো, এটা একটা হয়তো রেকর্ড হবে, হ্যান ত্যান এরম ব্যাপারটা হতে পারে, কিন্তু প্যাট্রিক লি ফার্মারের বেলায় তা নয়। কিন্তু তিনিও বলেছেন যে প্রথম কদিন ওরকম অসহ্য লাগলো, তারপরে হঠাৎ কি হলো, সারাদিন ঘুমোচ্ছি, তারপরে হঠাৎ দেখা গেল একটা সময়ের পর থেকে রাত্রিবেলা 5-6 ঘন্টা অত্যন্ত গাঢ় চমৎকার ঘুম, আর উঠে এত নিজেকে তরতাজা, এত ঝরঝরে লাগছে যা আমি কল্পনা অবধি করতে পারি না, শরীরটা ঝরঝরে, এবং যখন কাজ করতে বসছি সম্পূর্ণ মনোযোগ ওই কাগজে কলমে চলে আসছে, কাজ করা অনেক সহজ হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে সারাদিন আমি অসম্ভব স্বাধীন এবং খুব খুব শক্তিমান, মানে আমি সব কিছু করতে পারি, সব আমার পক্ষে সম্ভব। তার মানে উনিও বলছেন না যে ওর বিষণ্ণ লাগছে, উল্টে প্রথম কদিন অসহ্য লাগার পর থেকে একটা প্রচণ্ড আনন্দ, একটা প্রচণ্ড ক্ষমতা, একটা প্রচণ্ড প্রাণশক্তি নিজের মধ্যে অনুভব করছেন। কেন? আমার স্বাভাবিক ধারণা তো এই যে মানুষ সামাজিক জীব,
মানুষ যদি সঙ্গ না পায়, কারোর সঙ্গে গল্প না করতে পারে, সব সময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত না থাকতে পারে, তাহলে তার সময় কাটবে না। সে বেচারা বিরাট একটা অবসাদ, বিরাট একটা বিষণ্ণতার কুয়োয় ডুবে যাবে। এখানে দেখা যাচ্ছে তার উল্টো। তার কারণ এখানে মানুষগুলো নিজের সঙ্গে থাকতে পারছে। আমাদের আজকালকার যে জীবনযাত্রা তা দেখলে মনে হয় মানুষের প্রাথমিক প্রকল্প হলো আর যাই হোক আমি নিজের সঙ্গে কোনো সময় কাটাবো না, হয় কোনো বন্ধুর সঙ্গে সময় কাটাবো, নয় আত্মীয়ের সঙ্গে সময় কাটাবো। কিচ্ছু না থাকলে টক করে মোবাইলটা খুলে হোয়াটসঅ্যাপে ডুবে যাব, ইউটিউব দেখবো, ফেসবুক স্ক্রল করব, টিভি দেখবো। এই লোকগুলো হয়তো বই টই পড়েছে, কিন্তু ওই রকমভাবে কোনো কিছুতে ডোবার অবকাশও ছিল না, আর তারা ডুবতে চায়ও নি। তারা চেয়েছে আত্মময় হয়ে থাকতে, কিছুটা বাধ্যতায়, কিন্তু তারা নিজের সঙ্গে থেকেছে, নিজের সঙ্গে সময় কাটিয়েছে, নিজের যে চিন্তা স্রোত তাকে অনুসরণ করে করে চলেছে। তা হয়তো কোনো একটা গন্তব্যে গেছে, আবার একটা নতুন চিন্তা শুরু হয়েছে। মানুষ যে নিজের সঙ্গে থাকার জন্য নির্মিত হয়েছে এই কথাটা আমরা আজকে ভুলে গেছি, অনেক দিন ধরে ভুলে গেছি। আমরা মনে করি যে আমাকে একটা কোনো কিছুতে সর্বক্ষণ ব্যাপৃত থাকতে হবে, তা নইলে নিজের সঙ্গ নিজের কাছে অসহ্য লাগবে। হয়তো শুধুমাত্র খারাপ খারাপ কথাগুলো মনে পড়বে, আমার অপমানগুলো আমার মনে পড়বে, আমার নিগ্রহগুলো মনে পড়বে, বা সবচেয়ে বড় কথা কিছুক্ষণ পর মনে হবে দূর কিছু একটা করি, কিচ্ছু ভাল লাগছে না, কিছু একটা করতে হবে। কে বলেছে করতে হবে? কেন নিজের সঙ্গে চুপ করে থাকা যাবে না? পাস্কাল বলেছিলেন মানুষের সবচেয়ে বড় দুর্দশার কারণ হচ্ছে মানুষ একটা ঘরে চুপ করে কখনো বসে থাকতে পারে না। চুপ করে বসে থাকার অনেকগুলো পুরস্কার আছে। সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে নিজের সঙ্গে পরিচয়, নিজের সঙ্গে সময় কাটানো, নিজেকে চিনতে পারা, নিজের মধ্যে ভ্রমণ করা। চুপ করে একটা ঘরে বসে থাকা, কারোর সঙ্গে কথা না বলা, মানে যেন আমি কোথাও যাচ্ছি না, কিন্তু যাচ্ছি, নিজের মধ্যে যাচ্ছি। নিজের অনেক সুড়ঙ্গ আছে, নিজের অনেক অরণ্য আছে, নিজের অনেক উপত্যকা আছে, পাহাড় আছে, নদী আছে। সেইগুলোকে চিনতে শেখা হয়তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির একটা। এর জন্যে আমাদের একটা বিরাট তলার গুহায় চলে যেতে হবে, বা একটা কঠোর সন্ন্যাসীদের আশ্রমে চলে যেতে হবে, তার যেমন মানে নেই। আবার সামনে একটা মোবাইল আছে বলে আমি কোনো সময়টাই নিজের সঙ্গে কাটাবো না, নিজেকে একটুও চিনবো না, আর অন্য সবাইকে চিনলুম কিন্তু নিজেকে না চিনে মরে গেলুম, এই রকম দুর্দশায় পতিত হব, তারও কোনো মানে নেই। এই নিজেকে বাধ্য করে গুহার মধ্যে চলে যাওয়া মহিলা, বা বাধ্য করে সন্ন্যাসীর আশ্রমে চলে যাওয়া ভদ্রলোকের বই বা উপাখ্যান বা সাক্ষাৎকার, এগুলো থেকে আমরা যদি এইটুকু শিখতে পারি যে আমার সঙ্গে আমি একটু সময় কাটাবো, তাহলে মনে হয় আমাদের জীবনটা আরেকটু সমৃদ্ধ হতে পারে।